আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম ভৌত রাশি এবং পরিমাপ, প্রথম অধ্যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান বলতে আমরা কি বুঝি, রাশি, মৌলিক রাশি এবং লব্ধ রাশি, মাত্রা ও একক, মাত্রার সাহায্যে গতি সমীকরণ প্রতিপাদন। 1 নাম্বার আছে v সমান u প্লাস এটি, 2 নম্বরে h সমান ut প্লাস হাফ এটি স্কয়ার, 3 নম্বরে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়টা, কারণ আমরা এই অধ্যায়ের উপরেই আমাদের অনেক কিছু নির্ভর করবে। এখন আমরা পদার্থবিজ্ঞান বা ফিজিক্স বলতে কি বুঝি, আমরা বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি এই দুয়ের মধ্যে যে অন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় পদার্থবিজ্ঞান, ইংরেজিতে বলা হয় ফিজিক্স। সংজ্ঞাটা আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। পদার্থবিজ্ঞান বলতে আমরা কি বুঝি? পদার্থবিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি, বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এবং এই দুয়ের মাঝে যে অন্তঃক্রিয়া, ইংরেজি বলা হয় ইন্টারঅ্যাকশন, নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে, ইংরেজিতে বলা হয় ফিজিক্স। তো এখানে আমরা সংজ্ঞাটা কি বললাম, বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি, পদার্থ বলতে আমরা কি বুঝাই, অণু থেকে সৃষ্টি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি, এবং শক্তি বলতে বোঝায় গতিশক্তি, বিভব শক্তি ইত্যাদি শক্তি নিয়ে এদের মধ্যে যে একটা অন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশন নিয়ে যে আলোচনা তাকে বলা হয় পদার্থবিজ্ঞান, ইংরেজিতে বলা হয় ফিজিক্স। তাহলে আমরা ফিজিক্সের সংজ্ঞাটা আমরা জানলাম। এরপর আছে রাশি বলতে আমরা কি বুঝি? রাশি বলতে বোঝায় যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। যা কিছু পরিমাপ করা যায় সেটাকে রাশি বলা হয়। তাই আমরা পদার্থবিজ্ঞানটা কি আমরা জানলাম, যেটা পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা। এখন আমরা দেখব রাশি। রাশি বলতে আমরা কি বলছিলাম, বিজ্ঞানের যে শাখায় যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকে রাশি বলে। যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। তাহলে আমরা কি দেখলাম, রাশি বলতে কি বোঝায়, যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকে রাশি বলে। রাশির সংজ্ঞা আমাদের হয়ে গেল। এরপরে দেওয়া আছে মৌলিক রাশি এবং লব্ধ রাশি। মৌলিক রাশি খুব সহজ জিনিস। মৌলিক বলতে আমরা কি বুঝি? মৌলিক মানে যে রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক রাশি। আর লব্ধটা হলো যে রাশিকে ভাঙলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে বলা হয় লব্ধ রাশি। যেমন মৌলিক রাশি এখানে কি আছে, যেমন লব্ধ রাশিকে ভাঙলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে বলা হয় লব্ধ। যেমন বল একটা লব্ধ রাশি, আমরা একটু পরেই আমরা এগুলো নিয়ে ব্যাখ্যা দিব যদিও। যাই হোক, তাহলে মৌলিক রাশি সম্পর্কে আমরা এখন জানবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। ফিজিক্স ভালো করতে গেলে মৌলিক রাশি সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। 7টি মৌলিক রাশি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই 7টি মৌলিক রাশির কি কি নাম, এদের কি দ্বারা প্রকাশ করা হয়, এদের প্রতীকটা কি, এদের একক কি, এগুলো আমরা জানবো। মৌলিক রাশি। তাইলে মৌলিক রাশির সংজ্ঞাটা আমরা কি বললাম, যে রাশিকে ভাঙলে অন্য কোন রাশি পাওয়া যায় না, যে রাশিকে
যে রাশিকে ভাঙলে বা যে রাশি থেকে অন্য কোনো রাশি পাওয়া যায় না, যে রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাকে মৌলিক রাশি বলে। যে রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না তাকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি 7টা। মৌলিক রাশি ষাটটি যথা, তো মৌলিক রাশি কি কি আছে আমরা এটা উপরে লিখি। আমরা যদি এটা ছক আকারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে প্রথমে লিখে দিই রাশি, এরপরে আমরা লিখতে পারি একক, এদিকে লিখতে পারি আমরা প্রতীক। তো রাশি এখানে 7টা মৌলিক রাশি, তার মধ্যে এখানে আমরা যদি 1 নম্বর লিখি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হলো মিটার। দৈর্ঘ্যের একক হলো মিটার, যাকে প্রকাশ করা হয় স্মল এম দ্বারা। 2 নম্বরে ভর, ভরের একক কিলোগ্রাম, যাকে আমরা প্রকাশ করি কেজি দ্বারা। 3 নম্বর লিখতে পারি আমরা সময়, সময়ের একক সেকেন্ড, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। 4 নম্বর আছে বৈদ্যুতিক প্রবাহ। বৈদ্যুতিক প্রবাহ যার একক হলো এম্পিয়ার, ইহাকে এ দ্বারা প্রকাশ করা হয়। 5 নম্বরে আমাদের আছে তাপমাত্রা, এর একক হলো কেলভিন, এ দ্বারা প্রকাশ করা হয়। 6 নম্বর আছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, এটাকে বলা হয় মোল, MOL, মোল। 6 নম্বর পদার্থের পরিমাণ, একক মোল, প্রতীক হলো MOL, মোল। তার সর্বশেষ আছে আমাদের দীপন তীব্রতা, এটাকে বলা হয় ক্যান্ডেলা, ইহার প্রতীক সিডি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা একটু ভালো করে খেয়াল করো। দেখো আমরা এখানে 7টি যে মৌলিক একক, এটা নিয়ে আমরা এখানে কথা বলছি। এটা আমরা বললাম যে এই অধ্যায়ের জন্য এবং পরবর্তী অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7টি মৌলিক রাশির মধ্যে এখানে 1 নম্বর আছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক হলো মিটার, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করব। 2 নম্বরে ভর, ভরের একক কিলোগ্রাম, যেটাকে আমরা কেজি মানে সংখ্যায় প্রকাশ করব, প্রতি কেজি। সময় রাশি, একক হলো সেকেন্ড, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। বৈদ্যুতিক প্রবাহ, একক হলো এম্পিয়ার, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা, যার একক হলো কেলভিন, বড় হাতের কে দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণ, মোল, ইহাকে প্রকাশ করা হয় MOL, মোল দ্বারা। দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা, এটাকে প্রকাশ করা হয় সিডি দ্বারা। এই হলো আমাদের মৌলিক রাশি, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরবর্তী অধ্যায়ের জন্য। এগুলো খুব কাজে দেবে আমাদের, কারণ আমাদের একক লেখার সময় এগুলো কাজে লাগবে, যেটা না হলেও হয় না। এই হলো আমাদের 7টি মৌলিক রাশি। এরপরে আমরা লব্ধ রাশি সম্পর্কে আমরা জানবো। লব্ধ রাশিরা বলতে আমরা কি বুঝি? লব্ধ রাশি যে সমস্ত রাশিকে ভাঙলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে লব্ধ রাশি বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা। লব্ধ রাশি যে সমস্ত রাশিকে বিশ্লেষণ করলে
এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায়, মৌলিক রাশি পাওয়া যায় তাকে লব্ধ রাশি বলে। যেমন বল একটা লব্ধ রাশি, কারণ বলকে ভাঙলে ভর গুণ ত্বরণ, ভর এবং বল হলো ভর সমান হলো বল সমান ভর গুণ ত্বরণ, ভর এবং ত্বরণের গুণফলকে বলা হয় বল। এরপরে আবার ত্বরণকে ভাঙলে বেগ বাই সময়, বেগের ভাঙলা বা সরণ বাই সময়, এগুলি হলো। তাহলে বলটা লব্ধ রাশি, বলকে ভাঙলে আমরা এক বা একাধিক রাশি পাই, এই জন্য বলকে বলা হয় লব্ধ রাশি। আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা আসবো মাত্রা ও এককের ক্ষেত্রে। মাত্রা একক এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন মাত্রা এবং একক নিয়ে আলোচনা করব। তিনটা অক্ষর দ্বারা মাত্রা প্রকাশ করা হয়, এল, এম এবং টি। মাত্রা ও একক ইংরেজিতে বলা হয় ডাইমেনশন। মাত্রার ইংরেজিতে বলা হয় ডাইমেনশন, বলা হয় এল, এম এবং টি। এই তিনটা অক্ষর দ্বারা মাত্রা প্রকাশ করা হয়। এল মানে লেন্থ, এটাকে বলা হয় দৈর্ঘ্য। দৈর্ঘ্য, সরণ, দূরত্ব এগুলো সব একই রকম। এল মানে লেন্থ মানে দৈর্ঘ্য, আর এম মানে মাস, মাস মানে হলো ভর, আর টি হলো টাইম মানে সময়। এই তিনটা অক্ষর দ্বারা এল, এম এবং টি, এই তিনটা দ্বারা আমরা মাত্রা প্রকাশ করব। তাহলে যদি আমরা মাত্রার সংজ্ঞাটা যদি আমরা লিখি, তাহলে মাত্রার সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি? একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি, একটা রাশির মধ্যে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে অথবা কোন পাওয়ার আছে, এর যে প্রকাশ, এটাকে বলা হয় তার মাত্রা বা ডাইমেনশন। তাহলে আমরা মাত্রার সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি। একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে, একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে, সেটাকে তার মাত্রা বা ডাইমেনশন বলে। আমরা এখন মাত্রার যে ব্যবহার, মাত্রা কিভাবে বের করে এটা আমরা দেখব। আমরা একটু আগে লব্ধ রাশির ক্ষেত্রে যে উদাহরণ দিয়েছিলাম বল, সেটাই আমরা এখানে দেখাই। তাহলে একটা রাশির মধ্যে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে আছে, মানে এখানে মাত্রা আমরা কখন লিখবো? যখন মৌলিক অবস্থা আসবে। লব্ধ অবস্থায় কিন্তু আমরা মাত্রাও লিখতে পারবো না, এককও লিখতে পারবো না। এটা আমাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। যখন মৌলিক অবস্থা আসবে, একটা লব্ধ রাশি যখন মৌলিক অবস্থা আসবে, তখন আমরা মাত্রা লিখতে পারবো, এককও লিখতে পারবো। এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। যেমন আমরা এই সংখ্যাটা এখানে আমরা লিখে দিচ্ছি, মুছে দিচ্ছি। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা আগে বললাম যে এল, এম আর টি, এই তিনটা সমন্বয় কিন্তু মাত্রা। এককটা ভিন্ন, মাত্রার কথা আমরা শেষ করি। যদি আমরা এখানে একটা লব্ধ রাশি এখানে লিখি, বল, বল সমান হলো ভর গুণ ত্বরণ, মানে ভর এবং ত্বরণের গুণফলকে বল বলা হয়। এখন ভর একটা মৌলিক রাশি, যেহেতু ভর মৌলিক রাশি, এটাকে ভাঙানো যাবে না। ত্বরণটা একটা লব্ধ রাশি, ত্বরণকে ভাঙাতে হবে আমাদের। ভর ইনটু ত্বরণ হলো বেগ বাই সময়, ভর ইনটু বেগ হলো সরণ বাই সময় ভাগ সময়, ভর ইনটু উল্টায় গেলে সরণ বাই সময় স্কয়ার। এখন খেয়াল করো যে এখন আমাদের কি অবস্থা আসলো? ভর কিন্তু একটা মৌলিক রাশি, সরণ বা দৈর্ঘ্য আমাদের মৌলিক রাশি, সময়টা মৌলিক রাশি। অতএব এখানে আমরা কিন্তু মাত্রা লিখতে পারি। লব্ধ অবস্থায় মাত্রা লিখতে পারি না। যখন আমাদের মৌলিক অবস্থা আসবে তখন আমরা মাত্রা লিখবো। এই কথাটা পরিষ্কার করে তোমাদের খেয়াল রাখতে হবে।
তাহলে এখন আমরা মাত্রা যখন লিখবো, আমরা উপর লিখছিলাম যে এল এন আর টি, এই তিনটা অক্ষরের সাহায্যে আমরা মাত্রা লিখবো। তাই এখন ভর এখানে মাস, তাহলে এখানে এম ইনটু সরণ মানে এল, লেন্থ, আর সময় হলো টি, সময় স্কয়ার তাহলে টি স্কয়ার। তাই আমরা কি লিখতে পারি এম এল টি ইনভার্স 2। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে নিচে এটা পজিটিভ টি স্কয়ারটা প্লাস, উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে, এটা পড়া নিয়ে বলে এম এল টি ইনভার্স 2। আর মাত্রাকে বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে অবশ্যই তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখতে হবে। এফ মানে ফোর্স, ফোর্স মানে বল, তাহলে এফ তে থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী নিতে হবে সমান এম এল টি ইনভার্স 2। এই হলো আমাদের মাত্রা। এখন যদি আমরা এখানে একক নিয়ে কথা বলি, একক লিখতে গেলেও কিন্তু আমাদের মৌলিক অবস্থা প্রাপ্ত হইতে হবে, আর নাহলে একক লেখা যাবে না। যদি আমরা অন্য একটা একক দেখাই, এইটাও কিন্তু আমরা একক দেখাতে পারি। আমরা যে এই পাশে এককটা দেখাই, মাত্রা লিখলাম এখানে, এই পাশে যদি আমরা ছোট করে একক কার একক দেখাই, বল একক দেখাই, বল সমান আমরা কি পাইছি ভর ইনটু সরণ বাই সময় স্কয়ার। সর্বশেষ লাইনটা আমরা লিখি ভর সমান ভর ইনটু সরণ বাই সময় স্কয়ার। আমরা জানি ভরের একক কেজি, সরণের একক হলো মিটার, সময়ের একক সেকেন্ড। তাইলে কি লেখা যায় কেজি এম সেকেন্ড ইনভার্স 2, এটাকে আবার লেখা যায় নিউটন। তাহলে আমরা কিন্তু এই পাশে লিখলাম মাত্রা, এই পাশে আবার লিখে দিলাম একক। একক যখন লিখলাম তখন কিন্তু আমাদের মৌলিক অবস্থা প্রাপ্ত হইল। এই ভরকে আর ভাঙানো যায় না, সরণকে ভাঙানো যাবে না, সময়কে ভাঙানো যাবে না। যখন মৌলিক অবস্থা প্রাপ্ত হবে, মনে রাখতে হবে, তখন আমাদের মাত্রাও লিখতে হবে, এককটাও লিখতে হবে। এটা হলো মূল কথা। ভরের একক আমরা জানি কেজি, সরণের একক মানে দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। সেকেন্ড উপর হয়ে গেলে গাড়ি ইনভার্স হয়ে যায়। তাহলে কেজি এম ইনভার্স 2 মানে হলো নিউটন। এটা আমরা পরের অধ্যায়ে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই হলো আমাদের মাত্রা ও একক। এখন আমরা যে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্টে আমরা আসছি, এর পরবর্তী যে টপিকটা মাত্রার সাহায্যে গতির সমীকরণ প্রতিপাদন, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা বিভিন্ন বোর্ডে তোমরা দেখে থাকবা যেগুলো আসে। মাত্রার সাহায্যে আমরা গতির সমীকরণগুলি প্রতিপাদন করব। গতির সমীকরণ কয়েকটা আছে, তার মধ্যে আমরা এখানে তিনটাকে নিয়ে আসছি, যে তিনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা লেখলে তোমাদের কাছে বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। মাত্রার সাহায্যে গতির সমীকরণ। মাত্রার সাহায্যে গতির সমীকরণ প্রতিপাদন। আমরা যদি এক নাম্বার এখানে কি দিছি v সমান u প্লাস এটি, এখানে আগে বলে নেই কোনটা কি পরিচয়। এখানে v মানে শেষ বেগ, আর বেগ মানে ভেলোসিটি, u হলো আদি বেগ, a হলো ত্বরণ অ্যাক্সিলারেশন, আর t মানে হলো সময়। তো এখন আমরা এই মাত্রার সাহায্যে যখন আমরা গতির সমীকরণগুলি প্রতিপাদন করব, আমাদের বাম পক্ষে এখানে একটা পদ আছে, একটা পদের যে মাত্রা হবে, ডান পাশে দুইটা পদ আছে, ইউ একটা পদ, এটি একটা পদ। এই দুইটা পদে কিন্তু ইউ ভি এর যে মাত্রা হবে, ইউ এর মাত্রা তাই হবে, এটি এর মাত্রা তাই হবে। ডান পক্ষে যতটা পদ থাকবে, প্রত্যেকটা পদের মাত্রা বাম দিকে যা থাকবে তাই হবে। তা দেখি আমরা এখন বাম পক্ষের জন্য যদি আমরা লিখি সমাধান, যদি আমরা এখানে সমাধান করতে আরম্ভ করি, তাহলে আমরা লিখবো বাম পক্ষের ক্ষেত্রে ভি, এখানে শেষ বেগ, ভিটা এখানে শেষ বেগ। তাহলে এখন আমরা জানি বেগ সমান কি জানি, বেগ সমান সরণ বাই সময়। নির্দিষ্ট দিকে বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট দিকে বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। এই বেগের সময়টা আমরা কিন্তু পরবর্তী অধ্যায়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। যেহেতু আলোচনা আসলো বলে দিলাম যে বেগ হলো নির্দিষ্ট দিকে বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। তাহলে বেগ সমান সরণ বাই সময়, সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাহলে আমরা লিখতে পারি এটা এল টি ইনভার্স 1। তাহলে বাম পক্ষের ক্ষেত্রে
এখানে ভি মানে শেষ বেগ, এই বেগের মাত্রা বের হলো L2 ইনভার্স 1। আমরা এখন গোলটা এখানে মুছে দিচ্ছি। এর পরের যে অংশটা ডান পক্ষের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ডান পক্ষের ক্ষেত্রে ইউ দেওয়া আছে। এখানে ইউটা হলো আদি বেগ, তা আদি বেগ আর শেষ বেগের একই মাত্রা হবে। আমরা যে পূর্বের বাম পক্ষে যে পড়ে আসলাম সেটা একই অবস্থা। তাহলে ইউ সমান আমাদের কি পাইলাম, মাত্রাটা ইউ এর মাত্রা L2 ইনভার্স 1 লিখতে পারি। যেহেতু আমরা শেষ বেগের মাত্রা লিখলাম, পাইলাম যে L2 ইনভার্স 1, তাই নিশ্চয়ই যে ইউ এর মাত্রা আমরা কিভাবে L2 ইনভার্স 1 পাইব। আচ্ছা, এরপরে দেওয়া আছে এখানে এটি। যদি আমরা বোর্ডটা মুছে দেই তাহলে একটু ভালো হয়। এটি এর মধ্যে এটা বোঝায় ত্বরণ। ত্বরণ সমান আমরা জানি বেগ বাই সময়। বেগ ত্বরণ বলতে আমরা কি বুঝি, সংক্ষেপে যদি বলি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ইংরেজিতে বলা অ্যাক্সেলারেশন। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণ সমান সমান ত্বরণকে এটা প্রকাশ করা হয় ত্বরণ সমান বেগ বাই সময়। আর বেগ কি বাংলা হবে সরণ বাই সময়, নিচে আছে আমাদের সময়। তাহলে আমরা উল্টায় গেলে হবে সরণ বাই সময় স্কয়ার। তার মানে সরণ হলো দৈর্ঘ্য L আর সময় হলো T স্কয়ার, তাই এটা হবে L2 ইনভার্স 2। স্কয়ারটা উপরে উঠে গেলে ইনভার্স 2 হয়ে যাবে। যদি আমরা এই পাশে লিখি একটু, T অর্থ সময়, এই সময়ের মাত্রা হবে বড় হাতের T। সুতরাং এটি এর মাত্রা সমান, আমরা এর মাত্রা কি পাইলাম, ত্বরণের মাত্রা L2 ইনভার্স 2, আর এখানে T দাও আছে, T এর মাত্রা হলো T। পাওয়ারের পর আমরা সূত্র অনুযায়ী তোমরা নিশ্চয়ই জানো, পাওয়ার পরে যোগ হয়ে যায় L2 ইনভার্স 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো এদিকে যে আমরা এখানে কিন্তু এটি, এই হলো ত্বরণ, T হলো সময়। আমরা এটি ত্বরণ এর মাত্রা পেলাম L2 ইনভার্স 2, আর T মানে টাইম মানে সময়ের মাত্রা আমরা জানি T। যখন এটি এর মাত্রা বের করলাম তখন এই হলো L2 ইনভার্স 2, আর এখানে T হলো বড় হাতের T। বড় হাতের T এর মনে মনে 1 আছে, তাহলে পাওয়ার পরে যোগ হয়ে যায়, -2 থেকে +1 গেলে -1 থাকে। তাহলে আমরা কি দেখতে পাইলাম যে v এর মাত্রা পাইলাম আমরা L2 ইনভার্স 1, u এর মাত্রা পাইলাম L2 ইনভার্স 1, এটি এর মাত্রা কিন্তু আমরা L2 ইনভার্স 1 এ পাইলাম। তাহলে আমরা সর্বশেষ কি লিখতে পারি, তোমরা সর্বশেষ যে একবার নিচের লাইনে তোমরা লিখে দিবা যে আমরা v এর মাত্রা L2 ইনভার্স 1, বাম পক্ষের ক্ষেত্রে v সমান v এর মাত্রা L2 ইনভার্স 1, এবং ডান পক্ষের প্রতিটি পদের মাত্রা ও L2 ইনভার্স 1। সুতরাং v সমান u প্লাস এটি মাত্রার সাহায্যে প্রতিপাদিত করা হলো। এটা আমরা পেয়ে গেলাম না। তাহলে আমরা কি দেখলাম, v সমান u প্লাস এটি মাত্রার সাহায্যে আমরা প্রথমে দেখাই দিলাম, সব জায়গায় আমরা পাইলাম L2 ইনভার্স 1, এটা হয়ে গেল। আমরা এই নিয়মেই আমাদের এরপরে যে গতির সমীকরণ আছে আমরা সেগুলি করার চেষ্টা করব। দেখো তোমরা 2 নাম্বারটা যদি আমি দেখাই, 2 নাম্বার আছে গতির সমীকরণ এর সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। এইটা আমরা কিভাবে করব, একই নিয়ম সমাধান। বাম পক্ষের ক্ষেত্রে এখানে s হলো সরণ বা দূরত্ব, যার মাত্রা হলো l। আমরা এখানে s টা কি বুঝলাম, s হলো সরণ বা দৈর্ঘ্য, তার মাত্রা হলো l। এখন s এর মাত্রা তো l হলো, এখন u এর মাত্রা l হইব।
হাফ এইট স্কয়ারের মাত্র আমাদের এল হবে, আর না হলে হবে না, সব জায়গায় কিরকম হইতে হবে। ডান পক্ষের ক্ষেত্রে দেওয়া আছে এখানে ইউটি, এখানে ইউ অর্থ হলো আদি বেগ বা বেগ এর মাত্রা। আমরা আগের সমীকরণের মধ্যে বেগের মাত্রা পাইছিলাম lt ইনভার্স 1, আর এখানে টি মানে হলো সময়ের মাত্রা। আমরা কি পাইলাম? সময়ের মাত্রা পাইলাম আমরা এখানে টি। সুতরাং ইউটি এর মাত্রা, ইউ হলো lt ইনভার্স 1 আর এখানে টি, তাহলে lt মাইনাস 1 প্লাস 1। যদি আমরা একটু উপরে লিখি তাহলে সুবিধা হয়, এদিকে লিখি একটু, lt 0, t0 মানে 1 মানে হলো l। তোমরা একটু ক্যালকুলেশনটা খেয়াল করো, তাহলে মানে বুঝবা। আমরা কিন্তু এখানে s মানে হলো কি বুঝাইলাম? s মানে বুঝাইলাম আমরা দূরত্ব অথবা সরণ, যার মাত্রা আমরা l পাইলাম। এরপর ডান পক্ষে যে প্রথম পদ আছে এখানে ইউটি হলো, এখানে ইউ হলো আদি বেগ মানে বেগ। বেগের মাত্রা কিন্তু আমরা আগের সমীকরণে পাইছিলাম, কি পাইছিলাম? lt ইনভার্স 1, আর এর সাথে টি আছে, টি মানে হলো সময়, টি তো এখানে সময়, তাহলে সময়ের মাত্রা হলো ক্যাপিটাল টি, বড় হাতের টি। তাহলে ইউটি এর মাত্রা একসাথে কি হবে? আমরা এখানে ইউ এর মাত্রা বসাই lt ইনভার্স 1 আর টি এর মাত্রা ইনটু টি, তাহলে এখানে পাওয়ারের পরে যোগ হয়ে যায়। এখানে টি কিছু নাই, মানে উপরে মনে 1 আছে, তাহলে -1 এখানে +1, টি -1 +1 টি 0 হয়ে যায়। তোমরা নিশ্চয়ই জানো সূত্র অনুযায়ী a0 তে 1, তাহলে t0 তে 1, l জায়গায় একের গুণ করলে l, তাহলে আমরা এখানে u2 মানে এখানে l পেয়ে গেলাম। এরপর আছে হাফ এইট স্কয়ার। তোমরা যে কোনো সংখ্যা যখন থাকবে সংখ্যাটাকে বাদ দিবা, এটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখানে আছে হাফ এইট স্কয়ার, হাফ সংখ্যা, হাফটাকে বাদ দিবা কারণ এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক। হাফ একটি ধ্রুবক, এটাকে বলা হয় কনস্ট্যান্ট। তাহলে এখানে কি আছে? এ মানে কি? ত্বরণের মাত্রা। আমরা কিন্তু আগের সমীকরণে লিখছিলাম v সমান u প্লাস, সেখান থেকে লিখতে পারি lt ইনভার্স 2। এ মানে ত্বরণের মাত্রা। আমরা আগের সমীকরণে আমরা দেখাইছিলাম যে এটা হলো lt ইনভার্স 2, আর এখানে t মানে হলো সময়ের মাত্রা, আমরা জানি t। সুতরাং এটি স্কয়ারের মাত্রা এ হলো lt ইনভার্স 2, আর এখানে সময় t, সময়ের মাত্রা হলো t, যেহেতু t স্কয়ার তাহলে এখানে t স্কয়ার হবে, তাহলে পাওয়ার পর আমাদের যোগ হয়ে যায়, তাহলে -2 প্লাস 0 আর t0 তে 1 মানে হলো l। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে s এর মাত্রা আমাদের বের হয়ে গেল, l বের হয়ে গেল, এবং u2 এর মাত্রা আমাদের l বের হয়ে গেল। হাফ এইট স্কয়ারের মাত্রা কিন্তু আমরা l পেয়ে গেলাম। অতএব নিশ্চয়ই বুঝতেই পারছো যে বাম দিকের ক্ষেত্রে আমরা l পাইলাম, ডান দিকের দুইটা পদের ক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম? l পাইলাম। অতএব সমীকরণটি মাত্রার সাহায্যে প্রতিপাদিত হয়ে গেল। অতএব s সমান u2 প্লাস হাফ এইট স্কয়ার মাত্রার সাহায্যে প্রতিপাদিত হলো। এভাবে তোমরা লিখে দিবা। সর্বশেষ যে আমাদের সমীকরণটা আছে এটা আমরা একটু দেখাই দিচ্ছি। ওটা হলো v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এটা আমরা কিভাবে মাত্রার সাহায্যে আমরা দেখাবো। একই নিয়ম বাম পক্ষের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বাম পক্ষে আমাদের দেওয়া আছে শেষ বেগ v দেওয়া আছে। শেষ বেগ v হলো মানে আদি বেগ অথবা বেগ, একই কথা। বাম পক্ষের ক্ষেত্রে সমাধান। বাম পক্ষের ক্ষেত্রে এখানে v হলো শেষ বেগ। সুতরাং বেগ সমান আমরা কি জানি? বেগের মাত্রা। বেগের মাত্রা আমরা কি লিখছি? বেগের মাত্রা lt ইনভার্স 1, যেহেতু এখানে v স্কয়ার দেওয়া আছে সুতরাং v স্কয়ারের মাত্রা lt ইনভার্স 1 স্কয়ার l স্কয়ার t ইনভার্স 2।
ভি মানে শেষ বেগ, বেগের মাত্রা L T ইনভার্স 1, যদি আমরা এখানে স্কয়ার করি তাহলে L স্কয়ার T ইনভার্স 2। এরপর আমরা যখন ডান পক্ষের কথা যখন আমরা বলবো, ডান পক্ষের ক্ষেত্রে বসে দিয়ে আমরা ডান পক্ষের ক্ষেত্রে ইউ এখানে আদিবেগ, তাহলে যদি এখানে আমরা বেগ সমান লিখি, আদিবেগ সমান লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? একই অবস্থা, আদিবেগ বেগের মাত্রা L T ইনভার্স 1, সুতরাং ইউ স্কয়ারের মাত্রা L T ইনভার্স 1 যদি আমরা স্কয়ার দিয়ে দিই তাহলে L স্কয়ার T ইনভার্স 2। তাহলে আমাদের ভি ক্ষেত্রে, ভি শেষ বেগের ক্ষেত্রে আমাদের আসলো L স্কয়ার T ইনভার্স 2, ইউ স্কয়ারের ক্ষেত্রে আমরা আসলো L স্কয়ার T ইনভার্স 2। এখন আমাদের বাকি আছে 2as, দেখি এটা কি অবস্থা হয়। আবার ডান পক্ষের ক্ষেত্রে আবার 2as এর ক্ষেত্রে এখানে 2 একটা সংখ্যা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা বাদ দিতে হবে। এখানে আছে আমাদের as, 2 একটা ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে এখানে a আছে, a মানে হলো ত্বরণ, ত্বরণের মাত্রা আমরা করছি আর এক সময় বিস্তারিত গণনা করে দেখাছিলাম L T ইনভার্স 2, আর s এখানে সরণ এর মাত্রা হলো L, সুতরাং as এর মাত্রা L T ইনভার্স 2 ইনটু L, তাহলে এখানে L স্কয়ার T ইনভার্স 2। নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পারছো L স্কয়ার T ইনভার্স 2 টা কেমন। আবার একটু যদি আমি বলি, দেখো এখানে যখন সংখ্যা দেওয়া থাকবে 2as দেওয়া থাকবে, যেই দেওয়া থাকবে সমীকরণের মধ্যে সংখ্যাগুলি তুমি বাদ দিবা, এটা ধ্রুবক কনস্ট্যান্ট নির্দিষ্ট একটা মান আছে। এখানে a মানে ত্বরণ, ত্বরণের মাত্রা আমরা আগে সময় বের করছিলাম L T ইনভার্স 2, s মানে সরণের মাত্রা L, তাহলে as এর মাত্রা a মান বসাইলাম L T ইনভার্স 2 ইনটু L, L এর পর মনে এখানে 1 দেওয়া আছে, L এখানে এটা আমরা এখানে L লিখছি, L এর কিছু দেওয়া নেই মানে 1 আছে, তাহলে এখানে কি লেখা যায়? এখানে 1 আছে, এখানে L একটা লিখলাম, 1 প্লাস 1 ইকুয়াল এখানে 2 আর T ইনভার্স 2। তাহলে এখানে সুতরাং যেহেতু বাম পক্ষের ক্ষেত্রে v স্কয়ার হলো L স্কয়ার T ইনভার্স 2 এবং ডান পক্ষে যে দুইটা পদ দেওয়া আছে সেখানেও L স্কয়ার এবং T ইনভার্স 2 হয়ে গেল। তাহলে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, সুতরাং v স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2as সম্পর্কটি মাত্রার সাহায্যে প্রতিপাদন করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় সম্পর্কে যেগুলো আলোচনা করলাম, তোমরা বারবারে এই পড়াগুলি প্র্যাকটিস করবা। আশা করি তোমরা ভালো করে আমার পড়াগুলি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আবার তোমাদের সাথে অন্য কোনো পড়া নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।